নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই। আমি শতাব্দী বিশ্বাস। আজকে কথোপকথন পর্বে আমরা তালিত গৌরেশ্বর উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক লাইব্রেরিয়ান আমাদের সঙ্গে পেয়েছি মাননীয় সৌগত রায় মহাশয়কে। নমস্কার দাদা। নমস্কার। আপনার কাছে যেটা জানতে চাইবো দাদা, আপনি তো গ্রন্থাগারিক হিসাবে ওখানে নিযুক্ত, তো একটা বিদ্যালয়, সরকারি বিদ্যালয়ে লাইব্রেরি থাকার মানে গ্রন্থাগার থাকার প্রয়োজনীয়তা কতটা, সেটা যদি বলেন। প্রথমেই আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে প্রথমেই বলবো, যে কোনো ইনস্টিটিউশনে গ্রন্থাগার অবশ্যই থাকা প্রয়োজন। গ্রন্থাগার থাকা প্রয়োজন এই কারণেই, এটা উভয়ের ক্ষেত্রেই একটা মিডিল ম্যানের কাজ করে, ছাত্র এবং শিক্ষক। ছাত্ররা যেমন তাদের ওরিয়েন্টেড বুকস যেমন সেখানে পাবে, একটা টিচারও তাদের ছাত্রদের পড়ানোর জন্য যে ধরনের রেফারেন্স বই সেটাও কিন্তু লাইব্রেরিতে পাবে। এবার পরিপূর্ণতা পঠন পাঠন স্যারেদেরও প্রয়োজন আছে, আমাদের ছাত্রছাত্রীদের প্রয়োজন আছে। দুটোরই পরিপূর্ণতা দেওয়ার জন্য গ্রন্থাগার ইনস্টিটিউশনে অবশ্য প্রয়োজন। আর এটা জানতে চাইবো যে গ্রন্থাগারে মানে কি ধরনের বই রাখাটা আপনি মনে করেন যে একটা উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে খুবই অপরিহার্য। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু বইটা সেইভাবেই রাখি বা রাখা দরকার যে পড়াশোনার সহায়কও হবে, সাথে পড়াশোনা করতে গিয়ে যে আমাদের স্ট্রেস ফিল হয় না, সেই স্ট্রেসটা কাটানোর জন্য বেশ কিছু বুকস ছাত্রছাত্রীদের জন্য থাকা দরকার। মানে এক কথায় একটা বাচ্চা তো উচ্চ বিদ্যালয়ে আসে তার কৈশোরকালে, কৈশোরের সর্বাঙ্গীন বিকাশ, শারীরিক, মানসিক, বৌদ্ধিক, শুধু মানে পড়াশোনা করবো তা নয়, তার সঙ্গে বই থেকে নৈতিক বিকাশও শিখবো। তো এক্ষেত্রে এই যে আপনারা নিশ্চয় আপনাদের স্কুলে যে গ্রন্থাগার তৈরি করেছেন, এখানে সরকারি অনুদান কেমন আসে বিদ্যালয়ে যে গ্রন্থাগারের বই মানে কেনার জন্য? সরকারি অনুদান মানে একদম নিয়মিত যে আসে সেটা নয়, আচ্ছা, কিন্তু 2 বছর 3 বছর অন্তর আসে, সেও আবার তার ভাগ আছে। একটা বছর কোনো স্কুল পেলো, আবার অল্টারনেটিভ সেই 2-3 বছর পর অল্টারনেটিভ কোনো স্কুলে। এমন নয় যে প্রতি বছরই আমাদের লাইব্রেরিতে সরকারি অনুদান আসে। আচ্ছা, এইবার আমার একটা বিষয় আছে এক্ষেত্রে, আমার যেটা ক্রিয়েটিভিটি, সেই জায়গা থেকে যেহেতু এটা অনিয়মিত সরকারি অনুদান, সেক্ষেত্রে লাইব্রেরির একটা বিরাট ভূমিকা আছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, লাইব্রেরিটা যদি আমি ঠিকঠাক ভাবে চালনা করতে পারি বা আমার লাইব্রেরির যদি ওয়ে ঠিক হয়, সেক্ষেত্রে আমি আমার মাস্টারমশাই যারা আছেন আর কি, আমার সহকর্মী বলা যায়, তাদেরকে আমি যদি অ্যাপ্রোচ করি, সেক্ষেত্রে তাদের কাছে যে সমস্ত স্পেসিমেন কপি যেগুলো বুকস থাকে সেগুলো আমি যেমন আনতে পারি, আবার তাদেরকে অ্যাপ্রোচ করি যে কিছু বই কিনবো, যদি আপনি কিছু অনুদান দেন। সেটা সম্পূর্ণ কিন্তু লাইব্রেরিয়ানের একদম সক্রিয় ভূমিকা ছাড়া এটা সম্ভব নয়। কারণ ব্যাপারটা হচ্ছে কি, মানে টিচাররা ছাত্রদের জন্য বই কেনার জন্য পয়সা দেবেন, এবার বইটা কতটা ছাত্রদের লাগছে, কিভাবে একজন লাইব্রেরিয়ান ব্যাপারটাকে প্রসেস করছে, এইটা মানে ফেথ, সেটা কিন্তু দিতে একমাত্র পারে লাইব্রেরিয়ান। আর সেই লাইব্রেরিয়ানের অ্যাক্টিভ ভূমিকাটাই ওই সমস্ত জিনিসগুলো পায়। যেমন আমি আমার স্কুলে মানে এই কয়েক বছরের মধ্যেই আমি 3 থেকে 4 জন মাস্টারমশাইকে আমি অ্যাপ্রোচ করেছি এবং তেনারা আমাকে বই কেনার জন্য টাকা দিয়েছেন। আমি সেই টাকায় ছেলেদের প্রয়োজনীয় বই তাদের সঙ্গে আলোচনা করে আমি এই সাধুবাদ জানাই। এই ধরনের শিক্ষক মহাশয়রা আছে বলেই সমাজের বুকে এখনো শিক্ষার মূল্য টিকে আছে। ঠিক একদমই সত্যি কথা যে আমাদের সরকারি স্কুলগুলোতে প্রতি বছরই সেশন শুরুর আগে বিভিন্ন বুক পাবলিশাররা আসে, স্পেসিমেন কপি দেয়। সেইগুলো যদি প্রতিটা স্কুলে যদি গ্রন্থাগারে রাখা হয়, যেটা আপনি বললেন, এই চিন্তা ভাবনাটা ভালো স্যার। আচ্ছা, এর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মানে আমি স্যারদেরকে বলি যে আপনার যে বইটার প্রয়োজনীয় নতুন এডিশন চলে এলো, ঠিক আগের বছর কি তার আগের এডিশনের বইটা যদি আপনি দেন, সেক্ষেত্রে স্যাররা আমাদের সাহায্য করে। মানে মোদ্দা কথা ডিপেন্ড করছে এটা লাইব্রেরিয়ানের সঙ্গে তার সহকর্মী অ্যাসিস্ট্যান্ট টিচারের সুসম্পর্ক। একদম এটা তো বটে। এটা তো যে কোনো বিদ্যালয়ের যদি ভেতরের পরিবেশ যদি খুব ভালো হয়, নিজেদের মধ্যে বন্ডিং ভালো থাকে,
তাহলে সবাই সবার প্রয়োজনে অবশ্যই পাশে থাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি জানতে চাইবো স্যার, এই তো আপনি কত বছর আছেন বিদ্যালয়ে? আমার অ্যাকচুয়ালি 10 বছর আমি চুচুড়ার একটা স্কুলে লাইব্রেরিয়ান হিসাবে করে এসেছি। এখানে আমি 2020 সালে জয়েন করেছি। আচ্ছা, তো সেই 2020 সাল থেকে এই 5-6 বছর আমি কারণ এখানে রয়েছি। প্রায় 25 বছর আপনি অ্যাজ এ এবার লাইব্রেরিয়ান। বিষয়টা হচ্ছে যে এখানের যে লাইব্রেরিটা ছিল, মানে আগে যিনি ছিলেন সেই মতো জায়গায় তিনি দাঁড় করিয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা। আমি আসার পরই লাইব্রেরিটার একটা মানে ভীষণ ধরনের যে উত্তরণ, সেটা কিন্তু আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে, স্যারেদের সহযোগিতা নিয়ে, আমাদের হেডমাস্টার মশাইয়ের সহযোগিতা, অন্যান্য সকল টিচারদের পারিপার্শ্বিক সহযোগিতা নিয়ে আজকে একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছে। আর সাথে আর একটা কথা বলি, যে লাইব্রেরিটা এখন এত অ্যাট্রাকটিভ হয়েছে, আমি একদিন না এলে ছেলেরা যে কেন আসেনি স্যার, আমরা লাইব্রেরিতে যেতে পারছি না, এই ধরনের রিয়াকশন আমি অন্যান্য টিচারদের কাছ থেকে শুনতে পাই, যেটা আমার কাছে সবই মানে খুব গর্বের বিষয়। আচ্ছা, আপনি এই যে লাইব্রেরিটাকে কিভাবে অ্যাট্রাকটিভ বানিয়েছেন এটা যদি একটু জানান। আচ্ছা, লাইব্রেরি প্রথম কথা হচ্ছে, দেখুন মানে এটা খুব বলতে কোনো দ্বিধা নেই, বর্তমান পরিস্থিতিও বটে, আগের পরিস্থিতিও বটে। একদম 100% বাচ্চারাই যে লাইব্রেরি হয়েছে মানে লাইব্রেরিতে আসবে তা কিন্তু নয়। কারণ ব্যাপারটা হচ্ছে কি, লাইব্রেরি মানে তো পড়ার জায়গা। তা সেই পড়ার জায়গায় আনতে গেলে পারে তাকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। যেমন আমি প্রথম প্রায়োরিটি দিয়েছিলাম লাইব্রেরিটাকে অ্যাট্রাক্ট করার জন্য। মানে লাইব্রেরি সুন্দর গোছানো থাকবে, দারুণ একটা বসার জায়গা থাকবে, সেখানে লাইব্রেরিয়ান একটা চেয়ার থাকবে, বেঞ্চ টেবিল থাকবে, স্যারেদের বসার একটা জায়গা থাকবে, সাথে ওদেরকে ওপেন অ্যাক্সেস, মানে তারা যেন বইগুলো হাত দিয়ে দেখতে পায়। প্রথমেই যদি আমি লাইব্রেরিটাকে গার্ড করে দিই, সেক্ষেত্রে ছেলেদের সঙ্গে বইয়ের যে সম্পর্ক সেটা কিন্তু তৈরি হবে না। আমি প্রথম থেকেই খুলে দিয়েছিলাম, ছেলেরা নিজেদের মধ্যে ওখানে যেত। এমনকি সাথে আরেকটা বিষয়, যে ছেলেদের চাহিদা অনুযায়ী, যেমন হচ্ছে কি ভূতের বই, তার একটা ক্যাপশন করে সেখানে শুধু ভূতের বই রাখা আছে। আচ্ছা, আবার কিছু আমাদের 9, 10, 11, 12 এর মেয়েদের একটা টেনাসিটি আছে একটু রান্নার বই টই দেখার জন্য, রান্নার বইয়ের কালেকশন, সেটাও রান্নার বই হিসাবে ক্যাপশন লিখে সেখানে রান্নার বই, এইরকম ভাবে ক্যাপশন করে ওদের চাহিদা অনুযায়ী, মানে যেটাকে বলে কাস্টমাইজ। হ্যাঁ, কাস্টমার কি ধরনের চাইছে সেই ধরনের তুমি তোমার ডিসপ্লে সেই রকম ভাবে ডিসপ্লে করে রাখা আছে, ছাত্ররা যাতে, ছাত্রছাত্রীরা অনায়াসেই যাতে তারা তাদের পছন্দের জিনিস ক্যাপশন দেখে তারা সেটা দেখে নেবে। এটা থাকলো বাহ্যিক মানে ভেতরের ব্যাপার। বাইরের ব্যাপার বিভিন্ন ধরনের ক্যাপশন, যেমন হচ্ছে সাইলেন্ট জোন, এটা হচ্ছে রিডিং সেকশন, এই জায়গায় ইউজার মানে ইউজার যেটা হচ্ছে সিগনেচার করার একটা জায়গা, রেজিস্টার। প্লাস হচ্ছে কি আরেকটা জিনিস যেটা সব থেকে, এটা আমার পূর্বতন ইঞ্জিনিয়ারিং লাইব্রেরিতে থাকার আমার একটা যে এমন কিছু মূল্যবান বই আছে, সব মূল্যবান বইগুলি ছেলেরা কিন্তু ধরে না। আচ্ছা, কিন্তু তাদেরকে ধরানোর জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়। সেই কৌশল বলতে সেই সমস্ত বইগুলো আমি একটা টপিক চুজ করেছি। আচ্ছা, প্রতি মাসেই আমি সেই টপিকটা, যেমন হচ্ছে আজকের দিনে রচনাবলী, কি কি রচনাবলী আছে, বঙ্কিম রচনাবলী, রবীন্দ্র রচনাবলী, হ্যাঁ, এই যে রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যিনি রচনাবলী, সেইগুলো সব একটা জায়গায় একটা টেবিল করে ডিসপ্লে, এটা এই মাসের ডিসপ্লে হচ্ছে রচনাবলী। আচ্ছা, যাতে করে সেই রচনাবলীটা আছে তার প্রতি তাকে অ্যাট্রাক্ট করা, পরবর্তীকালে সেই চাইবে স্যার ওই রচনাবলীটা আপনি রেখেছিলেন, সেই বইগুলো কোথায় আছে, এইরকম ভাবে ছেলেদেরকে আনা। সাথে আর একটা বিষয়, ওদেরকে শুধুমাত্র ওই রকম ভাবেই নয়, পড়ার অভ্যেস তৈরি করার জন্য ওদেরকে গল্পের ছলে ওদের যে চাহিদা সেটা আমাকে জেনে নিতে হয়। আচ্ছা, সেই মতো করে জেনে ওদের মতো করে পরিষেবাটা দিলে পারি, আমি দেখেছি ফলপ্রসূ হয়েছি এবং ওদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছি। আগেতে 10 জন আসতো, এখন সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, ফাঁকা পিরিয়ড পেলে তো ওরা ঝামলে পড়ে, সাথে ওদের যে নির্দিষ্ট ক্লাস আছে সেই ক্লাসে ওরা এসে রীতিমতো পড়াশোনা করে, যেটা আমার কাছে খুব মানে ভীষণ ভালো লাগার। আর আপনার কি মনে হয় যে একটা গ্রন্থাগারে, বিদ্যালয় গ্রন্থাগারে, উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারে কি কি ধরনের বই থাকা প্রয়োজন? আচ্ছা, ওই যে বললাম প্রথমে আপনাকে, যে আপনাকে পড়াশোনা করতে গেলে একটা ট্রেস থাকে, যে ট্রেস কাটাবার জন্য বই দরকার, প্লাস পড়াশোনার জন্য ওদের গাইড বুক সেটারও প্রয়োজন। এইবার বিষয়টা হচ্ছে বইয়ের যে বিষয়টা আপনি যেটা বললেন, সেটা হচ্ছে যেমন ওই যে বললাম যে সেখানে যে ডিকশনারি, অভিধান, গ্রন্থ, সেটা অবশ্য প্রয়োজন। আচ্ছা, কিছু লিটারেচার
যেগুলো হচ্ছে বেসিক, যেমন হচ্ছে বাংলা ব্যাকরণ যে বিষয়গুলো আছে যেগুলো আকর্ষক, সেইগুলো রাখতে হবে। ইংরাজি সাহিত্যের বেশ কিছু বুকস আছে, সেগুলো রাখতে হবে। সাথে এইবার হচ্ছে কি, ওই যে বললাম পছন্দের ভূতের বই, পছন্দের রান্নার বই, হ্যাঁ। সাথে হচ্ছে এখন খুব ভীষণ রকমভাবে একটা বিষয়ের উপর আমি জোর দেওয়ার চেষ্টা করছি, কিছু কিছু করে তৈরি করছি, কেরিয়ার গাইডেন্স এবং হচ্ছে কুইজ, আচ্ছা সেই ধরনের বই, যাতে করে ওরা কম্পিটিটিভ এক্সামে ওরা বিষয়টা করতে করতে মানে ওখান থেকে হেল্প নিয়ে নিজেদের এনরিচ করতে পারে। সাথে আর একটা কথাও বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স যে বিষয়টা, সেটা দেখতে গেলে পরে নিয়মিত নিউজ পেপারটা পড়া দরকার। সেই নিউজ পেপারের ব্যাপারে ভীষণ রকমভাবে একটা লাইব্রেরি জোর দেওয়া উচিত লাইব্রেরিয়ানের, কারণ হচ্ছে প্রতিদিন ডে টু ডে যে ধরনের জিনিসগুলো আমরা ইনফরমেশনগুলো পাই, সেগুলো কিন্তু বই আকারে যাই পড়ে, আগে কিন্তু নিউজ পেপার ম্যাগাজিন এসব বেরোয়। সেখানে আমি বলবো একটা লাইব্রেরিতে নিউজ পেপার বা কারেন্ট ম্যাগাজিন সেগুলো রাখা ভীষণ প্রয়োজন। আপনাদের বিদ্যালয়ে? আমাদের বিদ্যালয়ে সেটা আছে, হ্যাঁ। আমি ম্যাগাজিনের দিকটা আর একটু এনরিচ করার চেষ্টা আছি আর কি। আচ্ছা আসলে তো সীমিত, তো এর তো কোনো অনুদান আছে না, অনুদান থাকলে হয়তো আরো বেশি করে ব্যাপারটাকে ক্রিয়েটিভিটি নিয়ে করা যেত আর কি। আচ্ছা, আমি সৌগত স্যারের কাছে জানতে চাইবো, ধরুন এই যে লাইব্রেরিয়ান, এই যে পেশা, এই পেশাটার সঙ্গে শিক্ষকতা পেশার তো একটা পার্থক্য আছে, তাহলে এই যে গ্রন্থাগার হিসাবে আপনার যে ভূমিকা, ছাত্রদের যে বৌদ্ধিক মানসিক বিকাশ, বিদ্যালয়ের আঙ্গিনা মানে তো তাই 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 একটা, যেমন ছোট্ট বাচ্চাকে একদম হাতে বাড়ির পর তার দ্বিতীয় পর। তো সেক্ষেত্রে একজন লাইব্রেরিয়ান হিসেবে আপনার মনে হয় কি ভূমিকা, যে একজন শিশুর শিশুর বিকাশের ক্ষেত্রে স্কুল লাইব্রেরি এবং সাথে লাইব্রেরিয়ান, লাইব্রেরিতে একা চলতে পারবে না, লাইব্রেরিটাকে চালিয়ে নিয়ে লেগে দেবে, লাইব্রেরিয়ানকে দরকার। সেই জায়গায় থেকে লাইব্রেরিয়ানের মানে অনেক ভূমিকা, যেটা আমি আমার দীর্ঘ 2005 সাল থেকে আমি লাইব্রেরিয়ান হিসেবেই আছি। আগে দুটো ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম, তারপর আমার 10 বছর আর একটা স্কুলে ছিলাম। 25 বছরের একটা দীর্ঘ কর্মজীবনের একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলতে পারি যে লাইব্রেরিয়ান একটা ছাত্রের মানসিক যে বিকাশ, সেই জায়গা থেকে লাইব্রেরিয়ানের ভূমিকা অনেক। তার আমি কয়েকটা কথা বলবো, মানে বিরাট কর্মযোগ্য, তার মধ্যে কয়েকটা কথা বলি। একটা ছাত্রের প্রথমেই সে লাইব্রেরিতে এলো, কিন্তু সে কিন্তু প্রথমেই বই পড়বে না। আমি আপনাকে সাপোজ একটা কথা বলি, কতগুলো ছেলেকে আমি সেদিনকে উঠে বললাম যে কে গল্প ভালো বলতে পারো, কেউ উঠছে না, ন্যাচারালি ভয় ভীতি, জানি না পারবো কিনা। প্রথমেই আমার কাজ হলো যে শোনো, তুমি আমার কাছে এসেছো, আমাকে ভয় পাও না লজ্জা করো। ভয় আর লজ্জা পেলে কিন্তু হবে না, ওই দুটোকে বাদ রাখতে হবে। আমরা ইজি আছি, তাও বলছে না, গল্প বলতে উঠছে না। আমি প্রথমে বললাম, আচ্ছা কে কে গল্প শুনতে ভালোবাসো? দেখা যাচ্ছে সব ম্যাক্সিমাম হাত চলছে, আমি গল্প শুনতে ভালোবাসি। তাহলে বলবে কে? এবার আমি বললাম যে তাহলে বলো, তুমি বলো, শুনতে ভালোবাসো, তাহলে তো শুনেছো গল্প, তাহলে তুমি বলো। বলছে না। আমি ওকে বললাম যে আচ্ছা এই তুমি ওটা তো তোমার সব থেকে গুজুম ফ্রেন্ড কে? বলছে স্যার এ। বলছে তুই? আচ্ছা আজকে তো এই তৃতীয় পিরিয়ডে তোরা এসেছিস, 2 পিরিয়ড তো পাশাপাশি বসে আছিস, আচ্ছা তোরা কি গল্প করছিলি আজকে? বলছে স্যার বলছিলাম যে আমাদের বাড়ির ওখানে না একটা রাস্তা ভেঙে গেছে, তো তার পাশ দিয়ে আমরা এলাম, এসে খুব কষ্ট হলো আসতে। মানে এই তো তুই গল্প বললি, তুই বলছিস গল্প বলতে পারবি না, এ তো তোর মধ্যেই আছে, আমি তো বলতে বলিনি, বল সেই গল্পটাই বল, কি হয়েছে? ন্যাচারালি সে বললো। এই যে ব্যাপার, এই যে তুলে দেওয়া প্লাস ওর ভেতর থেকে জিনিসটা বার করে নেওয়া, এই প্রসেসটা একমাত্র লাইব্রেরিয়ান পারে। সেটা ওই রকম ভাবে মিশে, তাহলে ওর মানসিক বিকাশ হলো। এবারে পুরো ক্লাসটা যে ভীতি ছিল গল্প বলতে পারবো না, সেটা কিন্তু রইলো না। আমি পরের ক্লাসে দেখেছিলাম যে আমি তুলেছিলাম গল্পতে, সবাই হাত তুলেছিল যে স্যার আমি একটা ভেবেছি বলবো। সাথে ওদেরকে একটা জোর দিয়েছিলাম যে তোরা মিথ্যা করেই একটা গল্প বল দেখিনি, কেমন পারিস? তা ওরা কিন্তু সেটার উত্তর দিয়েছিল। তা আমি ওই যে কথার প্রসঙ্গ, যে একটা লাইব্রেরিয়ানের ভূমিকা, লাইব্রেরিয়ান কিন্তু এই কাজটা করে তার টেনাসিটি, তার কিউরিওসিটি, এই বিষয়গুলো মানে উদ্ভাবন করতে পারে এবং সেই অনুযায়ী তাকে সেই মতো চালনা করতে পারে। এটাই অনেক একদমই, যেমন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যেমন বলেছেন যে একটি বই হচ্ছে সব থেকে বড় বন্ধু, বইয়ের মতো ভালো বন্ধু কিছু নেই।
এটা তো অবশ্যই, এবং একজন লাইব্রেরিয়ানের কাজ হচ্ছে যে একটা বইয়ের প্রতি বাচ্চাকে আকর্ষিত করা, তার প্রতি তার ইন্টারেস্ট বাড়ানো, বোঝানো। এবং এই হিসাবে আমাদের সৌগত স্যার বর্তমান যুগে যে মোবাইলের টেন্ডেন্সি বাড়ছে বাচ্চাদের হাতে, সেক্ষেত্রে আপনি যে ভূমিকা পালন করছেন সেটা স্যার সাধুবাদ না জানিয়ে উপায় নেই। আপনি তো নিশ্চয়ই আপনার ক্লাসে দেখতেই পান, আপনার যে লাইব্রেরির যে টাইমটা বিদ্যালয় কোন সময়টা থাকে? আমার কাছে এই বিষয়ে বলতে গেলে পরে কি আমার কোনো অফ পিরিয়ড নেই। আচ্ছা, কোনো অফ পিরিয়ড নেই, বাচ্চা যখন, কিন্তু বাচ্চাদের ক্লাসের টাইম আছে, কিন্তু আমার অফ পিরিয়ড নেই। কেন বলি, আমি সেই 11টায় ঢুকি, 4:30 পর্যন্ত আমি লাইব্রেরিতেই থাকি। আচ্ছা, কেন? কারণ ওরা একটা পিরিয়ড শেষ হলে আর একটা পিরিয়ডের মাঝেও আসে। আমাদের 2টো টিফিন আছে, যে 2টো টিফিনই ওদেরকে ওরা কয়েকজন এসে হাজির হয়ে থাকে। অতএব আমি যেতে পারি না, আমি ওদেরকে বরঞ্চ বলি তোরা বস একটুখানি, আমি একটু খেয়ে আসি। মানে এইরকম ভাবে ব্যাপারটা চলে, পুরোটাই ওই রকম ভাবেই ওরা আমাকে ইউজ করে। আর আমারও ভালো লাগে, খারাপ কিছু লাগে না, কারণ ওদেরকে থাকতে পারলে আমার খুব, মানে ওদের সঙ্গে থাকতে পারলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এক্ষেত্রে কি স্যার আপনাকে ওই ছাত্রছাত্রীরা নিজেদের স্বরচিত কবিতা, গল্প এবার বলি, এইটার কথা বলি, আমি বর্তমানে আমাদের স্কুলে এখন আমি ম্যাগাজিনের যে পার্টটা আছে, সেই পার্টটা আমাকে হেড স্যার আমাকে সেই দায়িত্বটা দিয়েছেন। গত 2 বছর ধরেই আমি সেটা করছি, এখনো করছি। ওরা ম্যাগাজিন বেরোক আর না বেরোক, ওরা কিন্তু কিছু কিছু ছোট ছোট লেখা এনে আমাকে কিন্তু হাজির করে। তাই এটা কিন্তু আমি বরাবর এটা আমি পিছন থেকেই ওদেরকে ইন্সপায়ার দিয়ে রেখেছি, যে তোরা যা হবে কিছু একটা লিখবি, কিন্তু ওইটা আমায় জমা দিবি, আবার যখন তোরা ওটা সঞ্চয় করে রেখে দিবি, যখন আমি বলবো যে এটা ম্যাগাজিনের জন্য লেখা দে, তখন তোরা ওই লেখাটা আমায় দিবি। মানে আমি কিন্তু বাইদা বাই এরকম বিষয়টাই করি। এই রিসেন্টলি আমি একটা কথা বলি, ওদের একজন মাথা ফেটে গেছে পড়ে, হ্যাঁ, সুন্দর, আমি বললাম যে তুই এইটার উপর একটা সুন্দর একটা লিখে আনবি তো, হ্যাঁ, 6 লাইনের একটা ছোট্ট একটা ছড়ার মতো লিখে এনেছে। তাই সেইটা যে ব্যাপারটা, এটাও আমার খুব ভালো লাগে। তার মানে বাচ্চাদের ভিতরে যে সৃজনশীলতা, একদম, সেটা আমি ভীষণ রকম ভাবে চেষ্টা করি। আর ছাত্রছাত্রীরা ভীষণ রকম ভাবে ভালোবাসে। অবশ্যই এই শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যদি বন্ডিংটা ঠিকঠাক না হয়, তো সেখান থেকে নতুন কিছু সৃষ্টি হওয়াটাও অসম্ভব। এক্ষেত্রে আপনার বিদ্যালয়ের সহযোগিতা একদম পুরোপুরি। আর এই যে বই নিয়ে যাওয়া, বাড়িতে কি নিয়ে যেতে পারে? একদম পুরোপুরি ভাবে বই নিয়ে যাওয়ার দায়িত্ব আছে। আমি বলি, প্রথম কথা 5 আর 6টা আমি ওদেরকে বই পড়ার টেনাসিটিটা তৈরি করি। হ্যাঁ, সেটা 5, 6-এ ওদেরকে বাড়িতে বই নিয়ে যেতে দিই না। আমি পুরোপুরি নিজে হাতে কলমে নিজে ওদের গল্প বলি, গল্প ওদের কাছ থেকে শুনি, মানে কিভাবে পড়তে হবে সেটা ইয়ে করি। প্লাস আমার একটা যেটা ভীষণ রকম ভাবে একটু বলার বিষয় আছে আজকের দিনে, ওরা যখন প্রাইমারি থেকে আসছে না, অনেকেই দেখছি পড়তে পারছে না। হ্যাঁ, এটা স্যার বেশিরভাগ সরকারি স্কুলের এইটাই সমস্যা। আমি সেই জন্য একটা অন্য পন্থা নিয়েছি, কারণ আমাকে তো পড়াতে হবে, মানে আমার সুবিধার জন্য আমি একটা ওয়ে নিয়েছি কি, ক্লাস 5-এ এলি কোনটা কমা, কোনটা পূর্ণচ্ছেদ, কোনটা কোলন, কোনটা আন্ডারলাইন, এগুলো আমি হাতে ধরে ওদেরকে লিখিয়ে দিই, দিয়ে ওদেরকে বলি এটা 15 বার লিখে নিয়ে আসবি। আমার একটা লাইব্রেরি খাতাই আছে, প্রথম ক্লাস আমার 5-এর এটাই থাকে। এবার ওইটা করে আমি এবার ওদেরকে বলি কোনখানে কতটা থামতে হবে, কোনখানে থেমে যেতে হবে একদম, এইভাবে করে ওদের রিডিং পড়ায়। সাথে এটা যেমন শিখিয়ে দিলাম, সাথে একটা গল্প বই পড়ছি, আমি এক পাতা পড়ে দিলাম, পড়ার পর বেলায় তুমি এসো, স্যার আমি বলতে পারবো না, না আমি তো আছি, তুমি বানানটা পড়বে, আমি বলে দেবো। তো এরকম ভাবে ও এক পাতা পড়লো, আবার একজনকে ডেকে আনলাম, আবার এক পাতা পড়লো। এইরকম ভাবে প্রথমটা না পড়া থাকে, আস্তে আস্তে দেখা যায় যে আমি সেটা সাকসেস হয়েছি। ওদের 100 ভাগ পারিনি, কিন্তু 50 ভাগও পেরেছি, যে ওদেরকে রিডিং পড়ার যে জায়গাটা সেটা তৈরি করে দিই। হ্যাঁ, এটা একটা সমস্যা সৌগত স্যার, যে এখনকার যে বাচ্চারা আসছে তাদের অক্ষর জ্ঞানটাও ঠিক মতো নেই। এটা একটা সমস্যা, এটা সরকারি বিদ্যালয়ে সব ক্ষেত্রেই দেখা যায়। তো আপনি যে বাচ্চাদের এই যে সড়ক পাঠের উপরে তো গুরুত্ব দিচ্ছেন, এটা সত্যি শিক্ষণীয়। অনেকেরই অবসর সময়টা শুধু গ্রন্থাগারিক কেন, অবসর সময় যদি কোনো শিক্ষিকা বা শিক্ষক মহাশয় যদি এই দিকটা দেখেন, তো বাচ্চাদের এই যে মানে পড়ার প্রতি যে ভীতিটা, এটা একটু কেটে যায়। এটা কিন্তু মানে আপনাদের ভালোবাসায় বলুন আর আমার সক্রিয় ভূমিকায় বলুন, আমি কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বাচ্চাগুলোকে কিছু অন্তত পক্ষে
দেওয়ার, প্লাস বইয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি করা। আমি খুব আনন্দের সঙ্গে বলি, মানে যে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে 9-10 পর্যন্ত যারা লাইব্রেরি ক্লাস করে গেল, 11-12 গিয়ে পড়াশোনার চাপের জন্য তারা আসতে পারছে না, কিন্তু এসে বলে যাচ্ছে স্যার একটা টাইম অন্তত পক্ষে যদি আমাদের মানে বেশি সময় দেওয়া যায়, আমরা তাহলে সেই জায়গাটা এসে লাইব্রেরিটা অ্যাক্সেস করতে পারি। না, আমাদের স্কুলেই যে বাচ্চাগুলোকে তৈরি করা হলো, এইটা খুব ভালো লাগে যে ওদের পড়াশোনার হ্যাবিটটা কিন্তু তৈরি করতে পেরেছে, যার জন্য ওদের ভেতর থেকে মানে পড়ার প্রতি, বই পড়ার প্রতি তখন ডেকে আনতে হতো। এখন ওরা বলে যে স্যার আমি নোট করব, আমি এই ব্যাপারটা একটু হেল্প করুন, আমি কিভাবে করব, এইটা আমার লাইব্রেরি ক্লাস, আমি একটুখানি দেখে দিন। এইটা আমার কাছে একটা। আচ্ছা, বাচ্চারা যে বাড়িতে বই নিয়ে যায়, তারা ঠিকঠাক টাইমে রিটার্ন দেয়? ওদেরকে 15 দিন বইয়ের একটা টাইম দিই, ওরা ঠিকঠাক টাইমেই বই দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, কয়েকজন একটু গন্ডগোল করে, কিন্তু সেক্ষেত্রে আমি একটু ক্ষমার চোখেই ওদেরকে ব্যাপারটা করে নিয়ে, যেহেতু বইটাই তো রেখেছে, অন্য তো কিছু রাখিনি, ওদের ভালোবেসে যে দেখ বাবা এই পরের সপ্তাহে দিস, তোর ওই বইটা আরেকজন চাইছে, এটা পাবে না, তুই একটু দিয়ে যা। বলে স্যার পড়ছিলাম, ঠিক আছে স্যার আমি দিয়ে যাবো, তাহলে স্যার বইটা ফেরত দিয়ে যাবো, আরেকটা বই নিয়ে যাবো। এই যে ব্যাপারগুলো দেয় সব ঠিকঠাকই আছে। আর ছাত্রছাত্রীদের মধ্যে বাড়িতে বই নিয়ে যাওয়ার জন্য মানে দারুণ সাড়া। আমি তার একটা জায়গাও করেছি, প্রত্যেক সেকশন ওয়াইজ তাদের একটা ফোল্ডার আছে, ফাইল ফোল্ডার, যেমন ব্যাংকের ব্যাপার থাকে, আমরা বুক কার্ড সিস্টেম আর কি, মানে বইটা নিয়ে গেল, বইয়ের মধ্যে যে কার্ডটা থাকে সেখানে সিগনেচার করে গেল, হ্যাঁ, এবার সেই ওর যে বুক ফোল্ডার, মানে ওর নামের যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে প্লেস করা থাকে। আবার ও বইটা ফেরত দিল, ওই কার্ডটা বেরিয়ে গেল, বইয়ের মধ্যে চলে গেল, ও ক্লিয়ার হলো, মানে ওর কাছে কোনো কার্ড থাকে না, কারণ বাচ্চা তো ওই কার্ড হ্যান্ডেল করবে, সেটা আমার কাছেই রাখা থাকে, ওরা ওদের মতো ইউজ করে, আমি ব্যাপারটাকে বুঝে নিই। আচ্ছা, আপনি জানতে চাইবো যে এই যে এত সরকারি উচ্চ বিদ্যালয় আছে, সেখানে তো গ্রন্থগারও ঠিক মতো নেই, তো গ্রন্থগাড়ি তো দূরের কথা, তো এক্ষেত্রে সরকারি উদ্যোগ কি হচ্ছে? মানে এই বিষয়টা নিয়ে কথা বলি। একটা হচ্ছে 2011 সালে স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ হয়েছিল, তারপরে 2012-তে একটা এক্সাম হয়েছিল, 13-14 নাগাদ 100 জনের মতো রিক্রুটমেন্ট হয়েছিল। বর্তমানে আমাদের উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা প্রায় 4,500-4,000-এর ঊর্ধ্বে। এই মুহূর্তে খুব বেশি হলে পরে 1100 কি 1000 এই ধরনের উচ্চ মাধ্যমিক স্কুলে লাইব্রেরিয়ান রয়েছে, তার সংখ্যা খুবই কম। কিন্তু আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে বা আমাদের এই জায়গায় বিদ্যালয় গ্রন্থাগারে ভীষণ বড় ভূমিকা আছে। কারণ এইটাই আমার কাছে বলার বিষয়, যত আমরা হায়ার স্টাডি করবো, আমরা নিজেরাও দেখেছি লাইব্রেরিয়ান ছাড়া, মানে লাইব্রেরি ছাড়া কখনোই আমাদের শিক্ষার পাঠটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই জায়গা থেকে যদি অভ্যেসটা যদি স্কুল লাইব্রেরি থেকে যদি তৈরি হয়, যে বই পড়ার হ্যাবিটটা, তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু পড়াশোনার মধ্যেই থাকবে। এই অভ্যেসটা গড়ে দেওয়ার জন্য বিদ্যালয় গ্রন্থাগারে অসম্ভব একটা ভূমিকা আছে, যে ভূমিকাটা মানে আমি আপনাদের মাধ্যমে সেই বিশেষ জায়গায় পৌঁছাতে চাইছি, যে যেন অবশ্যই এই উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে অবশ্যই একটা করে গ্রন্থাগার হোক এবং সাথে একটা গ্রন্থাগারই থাকুক। তা নইলে কিন্তু মানে আমাদের যে উঁচু যে হায়ার স্টাডি করতে গিয়ে যে লাইব্রেরি থেকে একটা বিরাট যে পড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু এইখানে অভ্যাসটা না তৈরি হলে ওখানে অভ্যাসটা দেয়া যাবে না। একদমই তা। যেভাবে মোবাইলের ব্যবহারের প্রবণতা বাড়ছে, সেক্ষেত্রে বাবা মা, স্কুল শিক্ষক শিক্ষিকা সবাইকে একটু ভাবনা চিন্তা করতে হলে বইয়ের কাছে আসতেই হবে। কারণ মোবাইল থেকে বাচ্চাকে সরাতে গেলে গ্রন্থ ছাড়া উপায় নেই। কিন্তু আমি একটা কথা বলবো, মোবাইলের তো দুটো দিক, একটা খারাপ দিক একটা ভালো দিক। এর ভালো দিকও আছে, কারণ হচ্ছে অনেক বুকস আছে, দামি বুকস, যেগুলো হয়তো আমরা প্রিন্ট কপি করতে গেলে পরে অনেক দাম লেগে যায়। সেখানে হচ্ছে অনলাইন যে বুকস আছে, সেই বুকসগুলো আমরা পড়তে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যতই হোক একটা হার্ড কপি দেখে পড়া আর একটা অনলাইন স্ক্রিনশটের উপর বই পড়া, দুটোর মধ্যে ফারাক আছে। আর একটা যে ডিজিটাল স্ক্রিনে বাচ্চা, সে তো ডিজিটাল স্ক্রিন নিয়ে ঘাটাঘাটি করছে, এতক্ষণ মোবাইলে থাকা এনগেজ বাচ্চা, তাকে যদি ই বুক দিই, সে ইংলিশ ভার্সন হোক বা বাংলা ভার্সন, সেই তো ডিজিটাল স্ক্রিনের সঙ্গে সে এনগেজ হয়ে যাচ্ছে। সেখানে ওই যে হার্ড কপি বই উল্টে উল্টে পাতা পড়া, তার মানে চোখটারও তো একটু রিফ্রেশমেন্ট, আর কিছু ব্রেনেরও রিফ্রেশমেন্ট। চোখের সঙ্গে বইয়ে মানে বইয়ের পাতা যে একটা কন্ট্যাক্ট, সেইটা কিন্তু অনেক মেমোরিটা
সার্ভ করবে, মানে মেমোরিটা খুব ভালো কানেক্ট হয়। আর একটা মোবাইলের ডিজিটাল স্ক্রিনের একটা ইফেক্ট ঘন্টার পর ঘন্টা যদি সে দেখে তার তো ব্রেনেও তার ট্রেসটা পড়ছে। আমরা সৌগত স্যারকে অ্যাজ এ লাইব্রেরিয়ান গৌরেশ্বর কালিক স্কুলের আজকে জানলাম, পরিচিতি অনেকেই জানেন। তার সঙ্গে সৌগত স্যারের আর একটা দিক আছে, আর একটা ভালো সৃজনশীল দিক আছে, যে উনি গাছ গ্রুপের সদস্য। তো গাছকে উনি লাইব্রেরির সঙ্গে কিভাবে সম্পৃক্ত করেছেন, লাইব্রেরি এবং গাছ দুটো ভিন্ন বিষয়কে উনি এক জায়গায় এনে মেলবন্ধন ঘটিয়েছেন তার বিদ্যালয়ে, সেটা আমি শুনবো। এবার আমরা দর্শকদেরও শোনাতে চাইবো। সৌগত স্যারকে বলবো আপনি কিভাবে এই অসাধ্য সাধন করলেন, লাইব্রেরি এবং গাছ দুটো বিষয়কে কিভাবে যোগ সাধন করলেন। প্রথমেই বলি যে গাছটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জিনিস। তা আমি ওই দুটোকে সম্পৃক্ত করার জন্য এটা পুরোটাই নিজস্ব মস্তিষ্ক প্রসূতই, যে গাছটাকে আমি লাইব্রেরির মধ্যে কি করে নিয়ে আসবো, এটা আমার প্রফেশন, আর ওটা আমার একটা ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি যেদিন থেকেই এখানে এসেছি সেই দিন থেকেই প্রত্যেক বছরে আমি একটা সেরা পাঠক আর সেরা পাঠিকা এইটা আমি নির্বাচন করি। সেটা কিভাবে করি, আমার একটা রেজিস্টার আছে, ইউজার রেজিস্টার, ডেইলি ইউজার রেজিস্টার। সেই রেজিস্টারে দেখি কোন বাচ্চারা বেশি বেশি বই পড়েছে বা বেশি দিন এসেছে, সেই জায়গাতে সে যে ক্লাসেরই হোক, ক্লাস 12 পর্যন্ত আমি দেখে নেওয়ার পর সেখান থেকে আমি নিজে নোট করে নিই কে সেরা পাঠক হলো, কে সেরা পাঠিকা হলো। এইটা করার পর আমাদের বিভিন্ন প্রোগ্রামে বই উপহার দেওয়া হয় বাচ্চাদের। আমি কিন্তু ওটা পুরোপুরিভাবে স্পেসিফিক করে রেখেছি, আমি তাদেরকে একটা বৃক্ষ জাতীয় গাছ ওদেরকে উপহার হিসাবে দিই। যেদিন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকে বিদ্যালয়ে, সেদিনকে আমার সেরা পাঠক সেরা পাঠিকা ঘোষিত হয়, তাদেরকে একটা করে গাছ আমি প্রতি বছরই তাদেরকে তুলে দিই। এবং সাথে সাথে এটাও বলি, এই গাছটা তুমি যত বাড়বে গাছও তত বাড়বে, আর যত বাড়বে তত তুমি লাইব্রেরিকে ছেড়ে যাবে না। মানে গাছ যেমন তোমায় ছাড়বে না পরিচর্যার জায়গা থেকে, তুমিও লাইব্রেরিকে ছাড়বে না। তো এই বার্তাটা দেওয়ার জন্যই আমি তাদেরকে গাছ উপহার দিই। এটা আমার ভেতরের বিষয়, এটা আজকে আমি সাধুবাদ জানাই। বিষয়টা আপনাদের কাছে আমি প্রকাশ করলাম। ভীষণ ভালো যে ও নিজের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছটারও বেড়ে ওঠা এবং গাছের প্রতি তার মমত্ব বোধ জাগ্রত। হ্যাঁ, নিশ্চয়ই। আর ওরা না বাঁচলে, পরিবেশ না বাঁচলে তো আমরা কেউ বাঁচবো না। অতএব সেই পরিবেশের প্রতি ভালোবাসা, সেই জায়গাটাও বাচ্চাদের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করি এই ছোট্ট একটা উপহার। যে মানে বৃক্ষ বৃক্ষ বাঁচাও প্রাণ বাঁচাও, এই যে স্লোগান, এটাকে যে আপনি হাতে কলমে করছেন। সাথে আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে রিসেন্ট এবছর হলো স্পোর্টসের দিন আমাদের গোয়াস ফ্ল্যাগ হয়েছিল। আচ্ছা, সেখানে আমি আমাকে প্রস্তাব দেওয়া ছিল স্কুল থেকে যে তুমি একটা টপিক করে করো। সেখানে আমি ক্লাস 6 এর বাচ্চাদের নিয়েছিলাম এবং সেখানে গাছ কাটা হলো এবং গাছ কাটার ফলে অক্সিজেনের অভাব হলো এবং পরবর্তীকালে অভাব বুঝে সে মরণাপন্ন অবস্থা হলো। তারপরে দেখা গেল সেই লোকই যে গাছ কেটেছিল সেই গাছ লাগালো এবং গাছ বড় হলো, আবার সেই মঞ্চের মধ্যে প্রবেশ করলো যে আমি এখন সুস্থ আছি এবং প্রকৃতি সুন্দর হয়ে গেল। এই থিমটাকে আমি এবছর বাস্তবায়ন করেছি এবং সমস্ত বাচ্চাদের ওই স্পোর্টসের মাঠে এটা দেখিয়েছি, যাতে করে পরিবেশ ভাবনা তাদের মধ্যে তৈরি হয়। সাধুবাদ জানাই মাস্টারমশাইয়ের এই উদ্যোগকে, যে উনি বাচ্চাদের বৌদ্ধিক, মানসিক, শারীরিক বিকাশে বইয়ের প্রয়োজনীয়তাটা যেমন বোঝাচ্ছেন, তার পাশাপাশি পরিবেশকে সুস্থ সুরক্ষিত রাখতে গেলে সবুজায়ন দরকার, গাছের দরকার। এই কথা আমরা সবসময় উঠতে বসতে চলতে ফিরতে সোশ্যাল মিডিয়া থেকে পরিবেশে বিভিন্নভাবে দেখছি, এবং উনি সেটা ওনার পেশার মধ্যেও সেই ভাবনাকে উনি সংযুক্ত করেছেন এবং সম্পৃক্তভাবে উনি তুলে ধরেছেন বাচ্চাদের কাছে কিভাবে লাইব্রেরিকে মধ্যে বা লাইব্রেরির মধ্যে এই যে বৃক্ষকে ভালোবাসার চেতনাটা কিভাবে এক করা যায়। আপনার এই চেতনা, আপনার এই আধুনিক চিন্তা ভাবনা সাধুবাদ দিতে হয় সৌগত স্যার। আপনি এইভাবে অনেক কাজ করুন। আজকের মতো আমরা আলোচনা পর্বের একদমই অন্তিম পর্যায়ে
তো সৌগত স্যারকে অনেক ধন্যবাদ জানাই আমাদের নিউজ চ্যানেলে আসার জন্য, এই কথোপকথন পর্বে আসার জন্য। আগামী দিনে আহ্বান করা হলে আসবেন, আপনার কর্মকাণ্ড আমরা আমাদের দর্শকদের সামনে মেলে ধরবো, যে সমাজের বুকে এই ধরনের কিছু মানুষের থাকা দরকার, নাহলে সমাজ থেকে ইতিবাচক দিকগুলো হারিয়ে যাবে। শুধু দর্শকবৃন্দ, তাহলে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো সম্মানীয় ব্যক্তির সঙ্গে। নমস্কার।